তো আজকে আমরা ব্যাকটেরিয়াল স্কিন ডিসঅর্ডার নিয়ে একটু আলোচনা করব। তো ব্যাকটেরিয়াল স্কিন ডিসঅর্ডার নিয়ে আলোচনা করার আগে হোমিওপ্যাথির অ্যাপ্রোচে যাওয়ার আগে আমরা চেষ্টা করব কিছুটা যে ক্লিনিক্যালি ব্যাকটেরিয়াল স্কিন ডিসঅর্ডার কেন হয়, কিরকম লাগে দেখতে, প্রেজেন্টেশন কি, ইটিওলজি কি, আমরা একটু ওই রাস্তাটা একটু ঘুরে আসব। কারণ স্কিন ডিসঅর্ডারের, যে কোনো স্কিন ডিসঅর্ডারের, সেটা ভাইরাল হোক ব্যাকটেরিয়াল হোক, অনেক সময় প্রেজেন্টেশন খুব সেম, খুবই সিমিলার। হ্যাঁ, মেডিসিনও অনেক সময় খুব সিমিলার, কিন্তু আউটকাম ডিফারেন্ট। এবং ইন জেনারেল ব্যাকটেরিয়াল স্কিন ডিসঅর্ডার, যেখানেই কোনো ধরনের ব্যাকটেরিয়া ইনভলভড, ওইটা শুধু অনেক সময় স্কিনেই থাকে না, ওটা অর্গান ওরিয়েন্টেডও হয়। তো এটা আমাদের চেষ্টা করতে হবে বোঝার জন্য, যতটুকু সম্ভব। সবসময় বোঝা যায় না, এবং যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করতে হবে বোঝার জন্য। তো আজকের এই প্রেজেন্টেশন, আজকের এই ডিসকাশন, আমার কোনো প্রেজেন্টেশনই ক্লাস না, কোনো প্রেজেন্টেশনই এখানে ছাত্র শিক্ষক কেউ নেই, আমরা সবাই ছাত্র, সবাই শিক্ষক। তো আমাদের এই আজকের এই ডিসকাশন কিছুটা ক্লিনিক্যাল হবে, সাথে সাথে হোমিওপ্যাথিক অ্যাপ্রোচও হবে। তো আমার ডিসকাশনে যদি কিছু ভুল হয় আপনারা ক্ষমা করবেন। চলেন আমরা শুরু করি। তো ব্যাকটেরিয়াল স্কিন ডিসঅর্ডার কি? ব্যাকটেরিয়া বডিতে ঢোকার কয়েকটা প্যাথওয়ে আছে। আমাদের নাক, আমাদের মুখ, আমাদের চোখ, স্কিনে কোথাও কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, স্ক্রেপ হওয়া, সার্জিক্যালি কোথাও পুড়ে যাওয়া, সূর্যের আলোতে স্কিন ঝলসিয়ে যাওয়া, তারপরে ইনসেক্ট বাইট, অ্যানিমাল বাইট, ওই ধরনের উন্ড থেকে, ওই ধরনের কাটা জায়গা থেকে, এগুলি হচ্ছে ব্যাকটেরিয়া ঢুকার প্যাথওয়ে। এটা আমাদেরকে সবার আগে মনে রাখতে হবে যে স্কিনের ভিতরে যখন ব্রেক আসবে যে কোনো ওয়েতে, ওইটা একটা এন্ট্রি প্যাথ ব্যাকটেরিয়া ঢুকার। অনেক সময় ব্যাকটেরিয়া বডিতে এন্ট্রি করার ইনডিরেক্ট প্যাথ হয়ে থাকে, যেমন যারা ক্ষেত খামারে কাজ করেন, ওইখানে আপনার দূষিত মাটি থাকতে পারে, দূষিত পানি থাকতে পারে, পুকুর, লেক অথবা সমুদ্রের পানি দূষিত হইতে পারে। আপনারা হয়তো নাম শুনছেন ব্রেইন ইটিং ব্যাকটেরিয়া, ব্রেইন ইটিং ভাইরাসও আছে, ব্রেইন ইটিং ব্যাকটেরিয়াও আছে। তো ব্রেইন ইটিং ব্যাকটেরিয়া কিভাবে মানুষের শরীরে ঢুকে? এটা বেশিরভাগ ঢুকে সমুদ্রের পানিতে। মানুষ যখন ময়লা সমুদ্রের পানিতে, কন্টামিনেটেড ওয়াটারে যখন আমরা নিজেদেরকে এক্সপোজ করি, মানুষ যে গোসল করে, কোনো না কোনো ভাবে মানুষ এক্সপোজড হয়, ওইখান থেকে অনেক সময় ব্রেইন ইটিং ব্যাকটেরিয়া, ব্রেইন সেল ইটিং ব্যাকটেরিয়া মানুষের বডিতে ঢুকে। তো ব্যাকটেরিয়ার একটা এন্ট্রি প্যাথওয়ে লাগে। তো কেন এই কথাটা কেন বলা? কেস টেকিং এর সময় এটা জিজ্ঞাসা করতে হবে। এই আপনার এখানে এই রোগীকে জিজ্ঞাসা করতে হবে যে এখানে কিভাবে শুরু হলো, কি ওইটা জানা খুব ইম্পর্টেন্ট। তো আমরা এইটা দিয়ে শুরু করব। সিম্পল থট প্রসেস, বেশি কিছু না। তো ব্যাকটেরিয়াল স্কিন ডিসঅর্ডার ক্লাসিফাই করতে হলে সফট টিস্যু ইনফেকশন, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, এটাকে অ্যাব্রিভিয়েটেড ফর্মে SSTI বলে।
SSTI এর 3-4টা রিস্ক ফ্যাক্টর আছে। নাম্বার 1 হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস অনেক কিছুরই রিস্ক ফ্যাক্টর, SSTI এরও রিস্ক ফ্যাক্টর। তারপরে হচ্ছে ইন্ট্রাভিনাস ড্রাগ ইউজ, যারা আপনার নিডল শেয়ার করে, এটাও কিন্তু SSTI এর আরো একটা ফ্যাক্টর। ইমিউনো কম্প্রোমাইজড স্টেট, যাদের ইমিউন সিস্টেমের ভিতরে অনেক সমস্যা, এদের জন্য এই স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন হওয়াটা খুবই পসিবল। এটা আসলে অনেক বড় প্রবলেম, ইমিউনো কম্প্রোমাইজড স্টেট। এটা অনেক রোগের জন্যই বড় প্রবলেম, এটার জন্য বড় প্রবলেম। প্রায়র SSTI, যে আগে তার কখনো কখনো স্কিন এবং সফট টিস্যু ইনফেকশন হয়েছিল একটা মানুষের, হ্যাঁ, এটা প্রি এক্সিস্টিং কন্ডিশন থাকতে পারে। এখন এই ছবিটার ভিতরে এই ছবিটা আমাদেরকে আসলে অনেক কিছু বলে দেয়। ছবিটার বাম দিকে খেয়াল করেন, কিছু কিছু নাম দেওয়া আছে: ইম্পেটাইগো, এরিসিপিলিস, সেলুলাইটিস, হ্যাঁ, তারপরে নেক্রোটাইজিং ফ্যাসিয়াইটিস। এইটা বিভিন্ন লেয়ারে হয়। কারণ ডান দিকের এই যে আপনার লেখাগুলি, এখানে এপিডার্মিসের একটা পার্ট, তারপরে ডার্মিসের একটা পার্ট, তারপরে সাবকিউটেনাস টিস্যুর আর একটা পার্ট। সো আমরা যদি ওই ডান দিকের সাথে বাম দিককে রিলেট করি, আমাদের সেলুলাইটিস হয় অ্যাকচুয়ালি এপিডার্মিস এবং ডার্মিসের মাঝখানে। তো এই যে সফট টিস্যু ইনফিলট্রেশন এই যে এখানে হয়, এটা হচ্ছে আপনার এপিডার্মিস এবং ডার্মিসের মাঝখানে হয়। এখানেই সফট টিস্যুর ইনফিলট্রেশন হয়, যে হয়তো ছেদা হয়ে গেল, কোনোভাবে কেটে গেল, কোনোভাবে ছিঁড়ে গেল। এইখানেই হয় এই প্রবলেমগুলি সব, এই জোনের ভিতরে। তারপরে ভিতরে স্প্রেড করলে পরে করে, কিন্তু আগে এখান থেকে শুরু হয়, বিগিনিংটা হয় এইখান থেকে। আচ্ছা, আমরা এটা এই জিনিসটাকে আমরা মনে রাখতে চেষ্টা করব থ্রু আউট দ্য সেশন। আমরা এই জিনিসটাকে মনে রাখতে চেষ্টা করব যে আমাদের ফলিকিউলাইটিস ফলিকিউল থেকে শুরু হয়, ফারাঙ্কেলস ফলিকিউল থেকে শুরু হয়, কার্বাঙ্কেলস ফলিকিউল থেকে শুরু হয়, আর আপনার হেয়ার ফলিকিউলের যেখানে শুরু হয়, যেখানে বিগিনিং পয়েন্ট, এই আমার মাউস যেখানে, এইখান থেকে ফলিকিউলাইটিস, ফারাঙ্কেল, কার্বাঙ্কেলের বিগিনিংটা এইখান থেকে হয়, এই পয়েন্ট থেকে হয়। তো আমরা চেষ্টা করব মনে রাখতে থ্রু আউট দিস ডিসকাশন। আচ্ছা, আমরা এখন ফার্দার ক্লাসিফিকেশনে আসি। দুইটা ক্লাসিফিকেশন ইন জেনারেল, অ্যাকিউট আর একটা সাব অ্যাকিউট, তারপরে ক্রনিক। তো অ্যাকিউট আপনার স্কিন ইনফেকশন, প্রাইমারিলি ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশনকে ABSSSI বলা হয়। এখন অ্যাকিউট ইনফেকশনটা হচ্ছে টিস্যু ইনফেকশন। আমরা পিছনের স্লাইডে আবার ব্যাক করে যাই। টিস্যু ইনফেকশনটা আমাদের এপিডার্মিস লেয়ারে হয়। আমাদের এইখান থেকে, এই ছবিটা থেকে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই লেয়ারটাতে হয়, এই ছোট্ট এপিডার্মিস, এই লেয়ারটাতে, এখানে মার্ক করে দেওয়া আছে। তো আমরা যদি এটাকে আবার চিন্তা করি, এই ছবিটার দিকে, নিচের ছবিগুলির দিকে যদি আমরা তাকাই, যে তার এপিডার্মিস লেয়ারে, পায়ের গোড়ালির ঠিক উপরে এপিডার্মিস লেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেমটা এইখানে। কারণ দেখেন এটার নিচে লাল, এখানে রেড টিস্যু দেখা যাচ্ছে। তো এখনো রেড টিস্যু এখানে, এটা কিন্তু হেলথি টিস্যু। সো এই রেড টিস্যুর ভিতরে পর্যন্ত সে ঢুকে নাই। তো এটা এখনো অ্যাকিউট স্টেজে আছে। তারপরে ইনফেকশন উইথ রেসিস্টেন্স টু প্রিভিয়াসলি ইফেক্টিভ অ্যান্টিমাইক্রোবায়াল, এটা প্রবলেম্যাটিক। যে অ্যান্টিমাইক্রোবায়াল কি? অ্যান্টিমাইক্রোবায়াল অ্যান্টিবায়োটিক হতে পারে। অ্যান্টিমাইক্রোবায়াল আপনার যে কোনো ধরনের আপনার
টপিক্যাল অয়েন্টমেন্ট হতে পারে। হ্যাঁ, যখন একটা ইনফেকশন, আগের ইনফেকশন, প্রিভিয়াস ইনফেকশন, যখন যে কোনো অ্যান্টিমাইক্রোবায়ালের এগেইনস্টে রেসিস্ট্যান্স শো করে, তখন এটা অ্যাকিউট সাব অ্যাকিউট দুইটা স্টেজের মাঝখানে থাকে। এবং প্রবলেম হচ্ছে এই এবি ট্রিপল এসআই আজকালকার জমানায় বেশি, আজকালকার জমানায় এটা বাড়তেছে, এবং এটা বাড়ার ওয়ান অফ দ্য কজ হচ্ছে যে হেভি ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। আর আমরা প্রত্যেকটা প্রবলেমের জন্য অ্যান্টিবায়োটিকের শরণাপন্ন হই। এখন অ্যান্টিবায়োটিকের শরণাপন্ন হওয়া খারাপ কিছু না, কিন্তু সব প্রবলেমের জন্য অ্যান্টিবায়োটিকের শরণাপন্ন হলে আমাদের সমস্যা হবে। তো এই এবি ট্রিপল এসআই এর তিনটা মেইন সাবটাইপ আছে। একটা হচ্ছে সেলুলাইটিস, ইরিসিপিলিস, আর একটা হচ্ছে ওন্ড ইনফেকশন। কোথাও কেটে গেল, কোথাও পুড়ে গেল, ওইখান থেকে যে ওন্ড ক্রিয়েট যে ওন্ড হয়, এটাও এবি ট্রিপল এসআই আন্ডারে পড়ে। হ্যাঁ, আর কিউটেনাস অ্যাবসেস, যেখানে আপনার এই এপিডার্মিসের উপরে ইনফেকশন হয়, তারপর ওখান থেকে অ্যাবসেস ক্রিয়েট হয়, মানে পুজ ক্রিয়েট হয়। হ্যাঁ, ওখান থেকে ডিসচার্জ হয়, ওখানে একটা গর্তের মতো হয়ে যায়, এটাই হচ্ছে অ্যাবসেস। এখন ইন্টারেস্টিং হচ্ছে যে সবচেয়ে কমন প্যাথোজেন এই এবি ট্রিপল এসআই হচ্ছে স্টেফাইলোকক্কাস অরাস আর স্ট্রেপ্টোকক্কাস পাইরোজেন্স। সো এই দুইটা ব্যাকটেরিয়া একটা মেজর রোল প্লে করে, অনেক বড় রোল প্লে করে। স্পেশালি স্টাফ খুব বড় রোল প্লে করে, এবং স্টাফ ইনফেকশন এত এত ডিপ, এত বেশি প্রবলেম্যাটিক যে মানে স্টাফ ইনফেকশন যেই কোনো অর্গানে আপনার সাবসিমটম ক্রিয়েট করতে পারে। যেই কোনো অর্গানে, ব্রেন থেকে শুরু করে একদম পায়ের আঙুল, মানে বুড়া আঙুল পর্যন্ত, যেই কোনো অর্গানে স্টাফ ইনফেকশন অনেক বড় রোল প্লে করে। স্কিন থেকে সে ভিতরে যে অনেক বিরাট একটা রোল প্লে করে। আচ্ছা, তো লেস কমন প্যাথোজেন স্ট্যাফ এবং স্ট্রেপ থেকে লেস কমন প্যাথোজেন হচ্ছে এন্টেরোকক্কাস ফিক্যালিস। হ্যাঁ, আর অনেক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে এখানে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে এই ক্লাস। তো অনেক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে যেটা স্ট্যাফ এবং স্ট্রেপের পরেও, এন্টেরোকক্কাস ফিক্যালিসের পরেও মেজর রোল প্লে করে। হ্যাঁ, এবং অনেক সময় আপনার ইকোলাইও অনেক সময় স্কিনের অনেক রকম অনেক ডিফারেন্ট সিমটোম্যাটিক প্রেজেন্টেশন ক্রিয়েট করে, যদিও ইকোলাইয়ের কাজ স্কিনের উপরে প্রাইমারিলি না। তবে যদি ইমিউনো কম্প্রোমাইজড স্টেট থাকে তাহলে ইকোলাইও অনেক সময় ডিফারেন্ট রোল প্লে করে। তো ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন জেনারেল অনেক বেশি ডিপ ভাইরাল ইনফেকশন থেকে অথবা ফাঙ্গাল ইনফেকশন থেকে স্কিনের উপরে, কারণ এটা ভিতরে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে, স্কিনের ভিতরে ঢুকার পসিবিলিটি বেশি থাকে। তো যদি আমরা লিস্ট করতে যাই তাহলে প্রথমে আসে এমআরএসএ, মেথিসিলিন রেসিস্ট্যান্ট স্টেফাইলোকক্কাস অরাস, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে এমআরএসএ। তারপরে আসে ইম্পেটাইগো, তারপরে আসে সেলুলাইটিস, হ্যাঁ, তারপরে আসে ইরিথ্রামসা, তারপরে আসে হচ্ছে পেরোনাইকিয়া, তারপরে আসে ফলিকুলাইটিস, তারপরে আসে স্টাফ স্কেলডেড স্কিন সিনড্রোম, তারপরে আছে ইচিথাইমা, তারপরে আছে ফারাঙ্কলস, কার্বাঙ্কলস। এগুলি হচ্ছে প্রাইমারি, মানে মোস্ট অফ দ্য পেশেন্টের ভিতরে আপনারা দেখতে পাবেন। মোস্ট অফ দ্য পেশেন্টের ভিতরে আপনারা সেলুলাইটিস দেখবেন। এমআরএসএ খুব বেশি বেড়ে গেছে আজকালকার দিনে।
এমআরএস এর মানে দাপট খুব বেশি। কারণ নাম্বার 1 অনেক সময় এমআরএস এ কন্টেজিয়াস, অনেক সময় এমআরএস এ ক্রিয়েট হয় বডিতে। মানে অনেক বেশি অ্যান্টিবায়োটিক ইউজের ফলে অনেক সময় এমআরএস এ নিজে ক্রিয়েট হয়ে যায়। তো আসেন আমরা একটা করে চেষ্টা করি একটু বুঝার। এমআরএস এ কমন গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক্স এর উপরে রেসিস্টেন্ট থাকে। তো এমআরএস এর ফরমেশনটা খুব ইন্টারেস্টিং। এমআরএস এর ফরমেশনটা এই ডান দিকের উপরের ছবিটার ভিতরে আমরা যদি খেয়াল করি যে এখানে পুঁজ বিভিন্ন লেয়ারে থাকে। আপনারা খেয়াল করেন এখানে পুঁজ বিভিন্ন লেয়ারে থাকে এবং পুঁজের ভিতরে আপনার ব্যাকটেরিয়ার কলোনি গ্রো হয়। এবং জিনিসটা আমরা যদি হোমিওপ্যাথির মায়াজম হিসেবে চিন্তা করি, অনেকটুকু টিউবারকুলার মায়াজমের আমাদেরকে একটু মানে একটা ইমপ্রেশন দেয় যে ভিতর থেকে টিউবারকুলার মায়াজমের বেশিরভাগ প্রবলেম ভিতর থেকে শুরু হয়, তারপরে বাইরে প্রেজেন্ট করে। সো এটা ভিতর থেকে শুরু হয়ে স্কিন এখন ফুলা শুরু করছে। এখানে একটা বাম্প ক্রিয়েট হয়েছে। তারপরে এখানে একটা মুখ ক্রিয়েট হয়েছে। এখানে একটা এন্ট্রি পয়েন্ট, একটা মাউথের মতো ক্রিয়েট হয়েছে। সো দেখা যাচ্ছে যে ইনফেক্টেড এরিয়াটা হচ্ছে এতটুকু।